তো ফোন, মোবাইল ফোন, ল্যাপটপ বা ডেস্কটপ নাই এমন কে কে আছেন? নিশান, তামিম, সুমন আলী ভাই, শাহরি ইসলাম তামিম। আচ্ছা, ওকে। আর বাকিদের কি পিসি আছে? জিল্লুর রহমান ভাই। কে? জেসমিন খানম। আচ্ছা, সমস্যা নাই। আহ, যে বিষয়গুলো দেখাচ্ছি, যেমন লাস্ট ক্লাস পর্যন্ত আমাদের যে টপিকস গুলো ছিল সেগুলো তো অনায়াসে মোবাইল দিয়ে কাজ করা যাবে। তো আপনারা যেটা করবেন, মোবাইল ফোন দিয়ে যারা প্র্যাকটিস করছেন, নোটপ্যাড প্লাস প্লাসটা নামাই নেবেন, অথবা অনলাইনে কোড এডিটর আছে, অনলাইন কোড এডিটর, অনলাইন কোড এডিটরটাও ইউজ করতে পারেন, অসুবিধা নাই কিন্তু। যেমন হচ্ছে আপনাদের এই যে অনলাইন কোড এডিটর লিখে সার্চ করলে এই যে কার্সর পাবেন, দেখেন কার্সরটা কিন্তু ভালো, কার্সর আছে, এটা ভালো। মোবাইল ফোন দিয়ে ট্রাই করার জন্য কার্সর ইউজ করতে পারেন। তো এখানে অনেক কিছু করা যায়, এই যে দেখেন ল্যান্ডিং পেজ। হ্যাঁ, ওদের হচ্ছে এআই দিয়েই সবকিছু তৈরি করা হয়, দেখাচ্ছে এটা আর কি, যদিও কিভাবে বিল্ড হয়। আচ্ছা, ওকে। তো নর্মালি এই হলো বিষয়। সো কার্সর এখানে প্র্যাকটিস করার জন্য আপনারা হচ্ছে এটা ডাউনলোড করে নিতে পারেন, বা এদের অনলাইন গেট স্টার্টেডে ক্লিক করলে এখান থেকেও মোবাইল ফোন দিয়ে কিন্তু প্র্যাকটিস করা যায়। তো শুধু এটাই না, আরো অনেক অনেক আছে যেগুলো দিয়ে মোবাইল ফোনে বা ব্রাউজার বেস, এগুলা সফটওয়্যার না, ব্রাউজার বেস, অনলাইন কোডিটর লিখে সার্চ করলে আরো পাবেন। এই যে অন কম্পাইলার, বা এখানে সার্চ করি ফর মোবাইল, এই যে কোড পেন, দেখেন এগুলো দিয়ে কিন্তু মোবাইল দিয়েই কোড করা যায়। তো সমস্যা নাই, মানে এগুলো একটু খুঁজে নিবেন আর কি। অথবা আপনার বেটার হচ্ছে চ্যাট জিপিটি বা জেমিনিকে অ্যাসিস্ট্যান্ট করে তার সাথে কোলাবোরেট করে কাজ করা, যে কোনটা বা মোবাইলের জন্য আমি কোনটা ইউজ করতে পারি, বা কোন অ্যাপ্লিকেশনটা দিয়ে আমি কাজ করতে পারি, তাই আর কি। ঠিক আছে, এই হলো বিষয়। তো আপনাদের ল্যান্ডিং পেজ নিয়ে কি আর ক্লাস নিব, নাকি মোটামুটি যেটা নিয়েছি ওটা দিয়ে চলবে? ওয়েবসাইট তো অনেক বড় একটা সেক্টর, বিশেষ করে এখানে দেখুন আপনার, মানে শিখার কোনো শেষ নাই, তাই না? তো বর্তমানে তো এআই চলে আসছে, এআই আসার পরে আচ্ছা, অ্যাড মোর প্রোডাক্ট, যদি মোর প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান কি করবেন, সেটাও করা যায়। মোর প্রোডাক্ট বলতে হচ্ছে আপনি মাল্টিপল প্রোডাক্ট নিতে পারবেন। ঠিক আছে, মাল্টিপল প্রোডাক্টও কাট করা যায়। যেমন আমি আমার একটা ছোট ভাইয়ের জন্য একটা ল্যান্ডিং পেজ করে দিলাম রিসেন্ট। হ্যাঁ, ছোট ভাই আর কি। তো ওইটা হচ্ছে উইদাউট হোস্টিং। ঠিক আছে, যেমন এই যে এটা দেখা যাচ্ছে। তো নর্মালি এই যে সাইট, এটা কিন্তু একটা ল্যান্ডিং পেজ, এটা একটা ল্যান্ডিং পেজ। তো বিশেষ করে এখানে হচ্ছে যেমন মাল্টিপল প্রোডাক্ট শো করছে, যদি এটা কাস্টম ডোমেইনে ট্রান্সফার করা হয়েছে, পার্পল হোম পার্ক ডট কম, কাস্টম ডোমেইনেও ট্রান্সফার করা হয়েছে। তো নর্মালি এই যে সাইটটা, এখানে হচ্ছে আপনার এই যে প্রোডাক্টগুলো, যেমন দুইটা প্রোডাক্ট আপলোড করা হয়েছে, লাইক এখানে কার্টে যোগ করুন ক্লিক করলেই সাথে সাথে আমার এই পাশে কার্ট শো করতেছে। হ্যাঁ, ইভেন এখান থেকে আমি প্রোডাক্ট কতগুলো অর্ডার দিব দেখা যাচ্ছে, এই যে দেখেন মাল্টিপল। মানে এটা আমি দুইটা অর্ডার করলাম, কেটে দিলাম, তারপর আমি আমি আরেকটা অর্ডার করলাম, সেখানে দুইটা দেখাচ্ছে। ফাইনালি এখানে আমি যদি চেক আউটে ক্লিক করি, 2150 টাকা বিল, এই যে এখানে আমার নাম, মোবাইল নাম্বার, ডেলিভারি ঠিকানা, ট্রানজেকশন আইডি, অথবা ক্যাশ অন ডেলিভারি, যেটাই হোক দিয়ে এখানে আমার অর্ডারটা প্লেস করে দিতে পারবো। ইভেন এখানে এই যে প্রোডাক্টগুলো আপনি আপলোড করবেন, এই প্রোডাক্টগুলো আপলোড করার জন্য কোড এডিট করার দরকার নেই। এটাও দেখা যাচ্ছে আপনার যেটা হবে গুগল শিট। ঠিক আছে, গুগল শিটে গিয়ে আপলোড করলেই হয়ে যাবে। তো সিস্টেমটা আমি আপনাদের দেখায় রাখি যে কিভাবে আসলে করতে হয়।
আমি একটু ড্রাইভে যাই, কাস্টমার অর্ডার, একটা শিট। তো নর্মালি যেভাবে আপনারাও কিন্তু শিট কি করেছেন, তৈরি করেছেন, তাই না? যেমন কাস্টমার অর্ডার নামের একটা শিট। এই শিটে যদি আমি যাই, এখানে খেয়াল করেন, এখানে প্রায় এই যে এগুলো মাত্র যে অর্ডারগুলো আমি দিলাম, তাই না, এই অর্ডারগুলো আসতেছে। পাশাপাশি এখানে প্রোডাক্টস নামের একটা অপশন আসতেছে। এই যে প্রোডাক্টস নামের যে অপশন, আমি যখনই এখানে কোনো একটা নতুন প্রোডাক্ট আপলোড করব, সাথে সাথে আমার যেই ফ্রন্ট বা আমার যেই ওয়েবসাইটে কিন্তু এটা আপলোড হয়ে যাচ্ছে। মানে এখানে আমি যখন আপলোড করব কোনো একটা নতুন প্রোডাক্ট, সাথে সাথেই কিন্তু সেটা কোথায় চলে যাবে, আমাদের এই সাইটে চলে আসবে। তো সেম ভাবে আমরা আমাদের ওয়েবসাইটের সব কিছু কিন্তু আমাদের যেই এক্সেল শিট এক্সেল শিট মেনটেন করে করতে পারি। এখানে যেমন অর্ডার সেকশনে কাস্টমার অর্ডারগুলো শো করবে, প্রোডাক্ট সেকশনে আপনি নিজে আপনার প্রোডাক্টগুলো এখানে আপলোড করবেন। ইভেন আপনি যদি মনে করেন আরো কিছু এখানে অ্যাড করবেন, আরো কিছু ট্যাব নেবেন, সেই ট্যাবগুলো আপনার ডাইনামিক্যালি ভাবে আরো কিছু কাজ করবে, সেগুলোও কিন্তু করা পসিবল। ঠিক আছে? তো সবকিছু মিলিয়ে আপনার যেমন আমি আরেকটা সাইট আপনাদের একটু দেখাই। এগুলো কিন্তু বর্তমানে মার্কেটে অনেক কাজও আছে, ঠিক আছে? অনেকে কিন্তু এই সাইটগুলো বর্তমানে মার্কেটে সেল করে, আপনারা চাইলে করতে পারেন। কারণ দেখা যাচ্ছে আপনার কাস্টমাররা যারা থাকে তাদের ডোমেইন হোস্টিং এর চার্জ থাকে না, ঠিক আছে? হোস্টিং চার্জ লাগতেছে না, বিশেষ করে এক্সেল শিটটা আমরা অনেকে খুব ভালো বুঝি। তো সবকিছু মিলে এগুলো কিন্তু ক্লায়েন্টদের ভালো একটা ফেভারে থাকে, পছন্দের তালিকায় থাকে। ওকে, সো আরেকটা মডিউল আমি আপনার দেখাই, আহ, যেটা আরেকটু ভিন্ন। ঠিক আছে, আরেকটু ভিন্ন, আমি এটা একটু লগ ইন করি। লগ ইন। আমি একটু লগ ইন করে দেখাই আপনাদের, মানে আইডিয়া নেন, এগুলো আইডিয়া নিলেই পারবেন। আহ, তো আপনাদের যেটা মানে একটু আগে যে ধরনের ডিজাইনগুলো আমি দেখালাম, এই ধরনের কাজগুলো করার জন্য আবার শুধুমাত্র এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টে কাজ করলে আবার অনেক কোড হয়ে যাবে, একটু বেশি হিবিজিবি হয়ে যাবে। তার জন্য দেখা যাচ্ছে আমাদের কিছু ফ্রেমওয়ার্ক ইউজ করতে হয় আসলে, হ্যাঁ। যেমন এই কাজটার জন্য আমাদেরকে হচ্ছে রিয়াক্ট ইউজ করা হয়েছে। আর হচ্ছে আপনার এখানে ডিজাইন হিসেবে সিএসএস এর জায়গায় সিএসএস এর ফ্রেমওয়ার্ক ট্যালউইন্ড সিএসএস ইউজ করা হয়েছে। আমি আপনার সাথে একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি। যেমন এটা একটা হচ্ছে কম্পিউট ওয়ার্কার্স অ্যান্ড পেজেস। যেমন এই সাইটটা একটু দেখেন, এটা হচ্ছে একটা সাইট। মানে আপনারা এরকম ভাবে বাসায় ট্রাই করবেন। কারণ যখন হচ্ছে ইন্ডাস্ট্রি বা এন্টারপ্রাইজ লেভেলে কোনো একটা ল্যান্ডিং পেজ তৈরি করবেন যেগুলো আসলে ক্লায়েন্টদের প্রয়োজনে লাগবে, তখন কিন্তু আপনাদের আহ, কিছু রাখতে হবে এরকম বিষয়। তো যেমন এই যে এখানে হেডার, হ্যাঁ, তারপর এখানে খেয়াল করেন নিচের দিকে গেলে এই যে এগুলো আপডেট করা যাবে সবকিছু এক্সেল শিট থেকেই। এতটুকুর জন্য একটা ট্যাব রাখতে হবে এক্সেলে। তারপরে যেমন এখানে হচ্ছে এই কার্ডগুলো, এখানে কার্ডগুলো চাইলে বাড়ানো যাবে বা কার্ডের টেক্সটগুলো চেঞ্জ করা যাবে। ইভেন এখানে যেমন কোর্স, একটা কোচিং সেন্টারের কোর্স, লাইক আমি এই কোর্সটাতে ইনরোল করলাম, ইনরোল করলে এখানে ইনরোলমেন্ট চলে আসতেছে। ওকে, চাইলে আমি মাল্টিপলও ইনরোলমেন্ট করতে পারি, চাইলে এখান থেকে ডিলিটও করা যাইতে পারে, সবকিছুই করা যেতে পারে। ইভেন এখানে দেখেন এই যে স্টুডেন্ট ফিডব্যাক বা রিভিউ, এই রিভিউয়ের যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু এখানে আপডেট করার প্রয়োজন হতে পারে। এখানে কিছু ফ্যাক আছে যেগুলো ক্লায়েন্ট আপডেট করতে পারে। তো সবকিছু মিলিয়ে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু মেনটেন হচ্ছে কিভাবে দেখেন, এগুলো কিন্তু মেনটেন হচ্ছে সবকিছু আপনার ট্যাবের মাধ্যমেই। যেমন এখানে খেয়াল করেন অ্যাডমিশন, যখন স্টুডেন্ট অ্যাডমিশন হবে এখানে কিন্তু সেগুলো দেখা যাবে কোর্সের সেকশনের মধ্যে। এখানে কোর্সগুলো কিন্তু শো করবে। হুম, বিশেষ করে আপনি যেগুলো আপলোড করবেন, মানে আপনার কোর্স এখানে দেখেন কিছু কোর্স আছে, কারণ আপনি চাচ্ছেন নতুন করে কোনো একটা কোর্স এখানে অ্যাড করবেন, কি করবেন, জাস্ট এই শিটের মধ্যে লিখে দিলেই অটোমেটিক্যালি চলে যাবে। দেন হচ্ছে এখানে আরো কিছু অপশন আছে যেমন রিভিউস।
এখানে এই যে নেম, ব্যাচ, রিভিউ, রেটিং, আপনি ওখানে লিখলেই অটোমেটিক্যালি এখানে কার্ড হয়ে সেগুলো কিন্তু শো করবে। আর সবসময় একটা জিনিস খেয়াল করবেন, ডিজাইনগুলোকে রেসপন্সিভ কিনা চেক করবেন। রেসপন্সিভ জিনিসটা কি? এটা তো আমি পিসি দিয়ে দেখছি, বাট অনেক সময় আমার কাজগুলো দেখাচ্ছে মোবাইল ফোনে যেতে হতে পারে। মোবাইল ফোন দিয়ে যদি, মোবাইল ফোনের ডিজাইনটা কেমন দেখাবে দেখার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ইন্সপেক্টে যাবেন। ইন্সপেক্টে যদি যান, ইন্সপেক্টে যাওয়ার পরে আমাদের পাশে এরকম কিছু একটা অপশন পেয়ে যাবেন। এটা হচ্ছে ড্যাপ টুলস। তো বিশেষ করে এখানে একদম উপরে এই যে দেখা যাচ্ছে কিনা দেখেন, একদম কর্নার এই যে উপরে এটা ছোট্ট ডিভাইস আইকন, ডিভাইস আইকনে ক্লিক করলেই আমাদের এটা এই যে দেখাবে যে আপনি কোন ডিভাইস দিয়ে চেক করতে যাচ্ছেন। আমরা এটাকে পপ আউট করে দিতে পারি, এই যে পপ আউট এবং মিনিমাইজ। তো এই জিনিসটা এখন আমাদের মোবাইল ফোন ফ্রেন্ডলি। ইভেন কোন ডিভাইস দিয়ে চেক করবেন, আইফোন 12 প্রো অথবা আইফোন 14 প্রো ম্যাক্স। আচ্ছা, আপনি একটু হোল্ড করেন, আমি একটু একটা ইম্পর্টেন্ট কল। আচ্ছা, সরি,
আমার একটা ইম্পর্টেন্ট কল ছিল। সবাই কি ক্লিয়ার ভাবে শুনছেন? ক্লিয়ার ভাবে সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু বলেন তো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো কোথায় যেন ছিলাম আমরা? ওকে। ও আচ্ছা, মানে কাস্টম মোবাইল ফোনের যে ডিভাইস ইস্যু নিয়ে আর কি, এটা দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, এই যে মোবাইল ফোনের রেসপন্সিভের যে ব্যাপারগুলো, যখন আপনি চ্যাট জিপিটি বা জেমিনি দিয়ে কোড জেনারেট করবেন, অবশ্যই তাকে বলবেন যে মোবাইল ফোনের জন্য যে ইন্টারফেস, সেই ইন্টারফেসটা যেন আমাকে দেয়া হয়, ঠিক আছে? তো যখন মোবাইল ফোনে ইন্টারফেস আসে তখন কিন্তু এর সম্পূর্ণ চেঞ্জ, দেখেন ডিজাইনটাই কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। ওকে। আদারওয়াইজ রেসপন্সিভ না থাকলে এটা কিন্তু আপনার ভেঙে যাবে। ইভেন এই যে শিক্ষার্থীদের মতামত এখানে, এগুলো কিন্তু দেখেন আপনার স্লাইডার আকারে কিন্তু শো হচ্ছে দুইটা করে কার্ড। ওকে। তো স্পেশালি যখনই যে ডিজাইনটা করবেন সেটা যেন রেসপন্সিভ ডিজাইন হয়, এই আর কি। আচ্ছা, তো মোটামুটি এই হলো বিষয়। তো আপনারা যেহেতু বলছেন ভাই আরো ক্লাস নিয়েন, আমি নিব নি, সমস্যা নাই। নিব নি এই বিষয়ের উপরে ক্লাস। তো যেটা হচ্ছে আপনাদের বাসায় কাজ করেন, কাজ না করলে আমি যদি পরবর্তীতে আবারও ওয়েবের উপর একটা ক্লাস নিই, প্রেশার পড়ে যাবে। তার চাইতে আজকে আমি বেসিক বা থিওরিটিক্যাল কিছু নলেজ নিয়ে আলোচনা করব, যেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আবারও। আমি বুঝতে পারলাম? মানে লাস্ট সেশনে আমি আপনাদের যে কাজটা দিয়েছি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে, তাই না? এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট এই তিনটা জিনিস দিয়ে আমি আপনাদের ডিজাইন দিয়েছিলাম। এটা আপনারা একটু কমপ্লিট করেন। এটা কমপ্লিট যখন হয়ে যাবে, দেন আমি আপনাদের যেটা করব, একটা অ্যাডভান্স লেআউট নিয়ে কাজ করবো নি। যেটা হচ্ছে আপনাদের বলতে পারেন কি বেস, উইদাউট এইচটিএমএল না, যেটা হচ্ছে ধরেন রিয়াক্ট নিয়ে, দেন হচ্ছে আপনার রিয়াক্টের সাথে ধরেন সিএসএস এর একটা, দেখা যাচ্ছে লেখাগুলো নাকি ছোট? রিয়াক্ট, সিএসএস, তো আমরা জানি সিএসএস এর অনেক ফ্রেমওয়ার্ক আছে, যেমন ট্যালউইন্ড সিএসএস আছে, তারপরে আছে হচ্ছে আপনার বুটস্ট্র্যাপ আছে, ঠিক আছে? মূলত সিএসএস আপনার অনেক কোড লিখতে হয়, এগুলোতে কোড লিখতে হয় না, এগুলো অপটিমাইজড, সাইট ফাস্ট থাকে, অলসো রেসপন্সিভ। ওকে। আর একটি বিষয় লাগবে, সেটি হচ্ছে আপনার যেটা লাগবে, রিয়েক্ট লাগছে। ওকে। তো এই আর কি, রিয়েক্ট হলেই চলবে। রিয়েক্ট এবং ট্যালেন্ট সিএসএস মিলে আমরা হচ্ছে একটা কাস্টম ডিজাইন করতে হয়। সাথে আমাদের কি থাকবে? সাথে আমাদের থাকবে হচ্ছে হোস্ট হিসেবে ক্লাউড ফ্লেয়ার। সাথে আমাদের থাকবে হচ্ছে কি, সাথে আপনাদের থাকবে শিট। এবং এই শিটটা নর্মালি আপনাদের যেটা দেখানো হয়েছে সেটা কি, সেটা হচ্ছে জাস্ট ওয়ান ট্যাব, তাই না? ওয়ান ট্যাবের, ওয়ান ট্যাব। বাট আমরা যেটা করব নেক্সটে, নেক্সটে মাল্টি ট্যাব নিয়ে কাজ করব, মাল্টি ট্যাব। ওকে, মাল্টি ট্যাব নিয়ে কাজ করব, মাল্টি ট্যাবে। যেখানে আমাদের যেমন এর আগে ছিল জাস্ট কি শিট ওয়ান, এরপর এরকম থাকবে না, থাকবে যেমন ই কমার্স যদি বানান অর্ডার, প্রোডাক্টস, কাস্টমার রিভিউ, ঠিক আছে, এরকম অনেক কিছু থাকবে। উইথ আপনার হচ্ছে ওই যে মাল্টিপুল চেকআউট, মাল্টিপুল চেকআউট। ইভেন আপনি যদি মনে করেন কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে যে বিকাশের ওই যে পেমেন্ট মেথড অ্যাড করে নেবেন, অটোমেটিক যেই পেমেন্ট গেটওয়ে, সেটাও কিন্তু করা যাবে যখন আপনি এই যে রিয়াক্ট টিয়াক্টে কাজ করবেন। ঠিক আছে। স্পেশালি সেখানে আপনার এপিআই নিয়ে কাজ করা পসিবল, এপিআই বেস কাজ করা সম্ভব হবে আর কি। বুঝাতে পারলাম? তা আমি এটা নিয়ে আপনাদের নেক্সট একটা ক্লাস নিবনি। বাট এটা বুঝতে তো পারতেছেন, এটা তো বুঝতে পারতেছেন যে এটা একটু অ্যাডভান্স হবে, তাই না? হ্যাঁ, এটা তো একটু অ্যাডভান্স হবে। তার জন্য আপনাদের, এই জন্য আপনাদের আপাতত আগের যে কাজটা আমি দিয়েছিলাম ওই কাজটাকে কমপ্লিট করেন, যেটা কিন্তু খুব বেসিক একটা সেটআপ দিয়েছিলাম, বেসিক সেটআপ। বাট ওইটা কিন্তু আপনাদের কমপ্লিট না করলে এটা কিন্তু আসলে একটু ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে। হ্যাঁ, এই আর কি। বোঝা গেল? সবাই কি বুঝতে পেরেছেন? তা আপনাদের কিন্তু বাসায় কাজ করতে হবে, অনেকেই কাজ করেন, অনেকেই কিন্তু কাজ করেন না। তো কাজ না করলে কিন্তু আসলে হবে না। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়।
এখন আমরা আমাদের আজকের যে ক্লাসটা নিব সেটা হচ্ছে অ্যাডভান্সের দিকে যাওয়ার জন্য আমাদের সার্ভার সেটআপ রিলেটেড কিছু কাজ করতে হবে, সার্ভার নিয়ে কিছু আলোচনা আমরা করব। বলতেন আজকের ক্লাসটা হবে আপনাদের কোনো প্র্যাকটিক্যাল না, থিওরি। বাট এগুলো না জানলে সামনের দিকে আগানো যাবে না। কেমন? আচ্ছা, ওকে, সো আমরা তাহলে শুরু করি। খুব ভালোভাবে খেয়াল করবেন। তো ইতিমধ্যে আপনাদের ওয়েবসাইট নিয়ে কিন্তু একটা ভালো ধারণা হয়ে গেছে যে ওয়েবসাইট জিনিসটা আসলে কি। আপনাদের লাস্ট প্রজেক্টটা আমার দেওয়া হয়েছে মূলত ওয়েবসাইটের জন্যই, তাই না? ওয়েবসাইট বোঝানোর জন্য জাস্ট লাস্ট প্রজেক্ট আমি আপনাদের দিয়েছি। তো ওয়েবসাইট জিনিসটা আপনারা ইতিমধ্যে আশা করি বুঝেই গেছেন। এখন নর্মালি এই ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করতে গেলে কি কি ল্যাঙ্গুয়েজ, কোন কোন স্ট্যাক আমাদের প্রয়োজন পড়ে সেই বিষয়গুলো বুঝতেই পেরেছেন। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটি হচ্ছে আমাদের কিন্তু সার্ভার লাগে। তো সার্ভার নিয়ে কি আপনাদের সাথে এর আগে আমার কখনো আলোচনা হয়েছে বলেন তো? সার্ভার নিয়ে এর আগে আপনাদের সাথে আমার কোনো আলোচনা হয়েছে কিনা, সার্ভারের বেসিক বিষয়গুলো? হয়েছে। যাক, তাহলে মোটামুটি আপনারা সার্ভার জিনিসটা কি সেটা বুঝেন। বলেন তো আমাকে, সার্ভার কত রকমের হয়? বলেন দেখি, আমি আপনাদের রেসপন্স গুলো দেখছি। দুই ধরনের। কি কি সার্ভার তাহলে বলেন? কি কি সার্ভার? ওকে, লোকাল অ্যান্ড লাইভ। লোকাল সার্ভার প্লাস লাইভ সার্ভার, তাই না? এই দুই ধরনের সার্ভার আসলে হয়ে থাকে। লাইভ সার্ভার। আচ্ছা, এই যে আমরা ক্লাউড ফেয়ারে ক্লাউড ফ্লেয়ারে আমরা আমাদের একটা সাইট রাখছি। আমাদের প্রশ্ন হচ্ছে এটা লোকাল নাকি লাইভ? ক্লাউড ফ্লেয়ার কি লোকাল নাকি লাইভ সার্ভার বলেন তো? লাইভ সার্ভার। কেন লাইভ সার্ভার? কেন লাইভ সার্ভার এটাকে বলছি? বিকজ অ্যাক্সেসিবল ফর ইন্টারনেট ইউজার, রাইট? হ্যাঁ, এটা আসলে ইন্টারনেট থেকে অ্যাক্সেস করা যায়, অনলাইন থেকে অ্যাক্সেস করা যায়। আপনি লিঙ্কটা আপনার ফ্রেন্ডকে দিচ্ছেন, দেখো আমার সাইট, তাই না? দিস কল উই কল দিস লাইভ সার্ভার। আচ্ছা, ঠিক আছে। সো মোটামুটি তার মানে আপনাদের আইডিয়া হয়েছে। গ্রেট। তো এই সার্ভার নিয়েই আমাদের আরেকটু ডিটেলস আলোচনা করব, স্পেশালি যেটা হচ্ছে আপনার আহ, সামনের দিকে কাজ করতে গেলে যে জিনিসটা আমাদের লাগবে, N8N, বর্তমানে এআই এজেন্ট বিল্ড করা। এআই এজেন্ট বিল্ড করার জন্য একটা প্রিপারেশন, যেটি হচ্ছে আমরা আমাদের এই N8N এর জন্য যেই ধরনের সার্ভার কনফিগারেশন লাগে, এই সার্ভারগুলো নিয়ে আমরা আলোচনা আপনাদের সাথে করব। ওকে, আপনাদের সাথে কি আমার ভিপিএস নিয়ে আলোচনা হয়েছে? এই ওয়ার্ডটা কি নতুন নাকি পুরাতন? হ্যাঁ, লাইভ সার্ভারকে গ্লোবাল সার্ভার একই। ভিপিএস ওয়ার্ডটা আপনাদের কাছে নতুন? আচ্ছা, তাহলে আমি ভিপিএস থেকেই শুরু করব। ঠিক আছে, ওকে। তো স্পেশালি খুব ভালোভাবে মনোযোগী হবেন ব্যাপারগুলো, শুনতেও যেমন ভালো লাগবে আপনাদের, পাশাপাশি এই জিনিসটা কিন্তু আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, গ্রেট। স্পেশালি আমরা যখন আমাদের একটা কম্পিউটার ব্যবহার করি, ধরেন আমি একটা কম্পিউটার ইউজ করছি, আমার এই কম্পিউটারটা কনফিগারেশন আছে। কনফিগারেশন কি? কম্পিউটারের একটা স্টোরেজ থাকে, হয়তোবা সেটা হার্ড ডিস্ক অথবা এসএসডি। এটা তো বুঝেন? না বুঝলে বললেন স্টোরেজ, যেখানে আমরা কোনো কিছু জমা করি, ড্রপ করি, ফাইল স্টোরেজ করি। এরপরে কি থাকে কম্পিউটারে? র্যাম থাকে, তাই না? র্যাম থাকে 4 জিবি অথবা 8 জিবি। তারপরে কি থাকে বলেন তো, একটা পিসির, একটা কম্পিউটারের, একটা কম্পিউটার কি থাকে? হ্যাঁ, র্যাম রম থাকে, রাইট। আর একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার পিসির কোর বা সিপিইউ, তাই না? কোর, যে আপনার পিসিটা কত কোরের। ওই যে বলে না যে কোর i5। কোর i5টা কি মানে?
কতগুলো কোর নিয়ে তৈরি হয়েছে, তাই না? i5, কোর i5, অথবা বলছে আপনার কোর i7। তো বিশেষ করে যত বেশি কোর তত বেশি কি বলেন তো, তত বেশি প্রসেসিং স্পিড, তত বেশি প্রসেসিং স্পিড এক্স্যাক্টলি কাজ করে। মানে আপনার i5 যদি 5 গুণ গতিতে কাজ করে, i7 কাজ করবে 7 গুণ গতিতে, এট এ টাইম, প্যারালাল ভাবে, তাই না? তো নর্মালি, যাই হোক, এগুলো নর্মাল এভাবে বোঝেন যে প্রসেসিং করে একসাথে কতগুলো কাজ, কোর। এটা নিয়ে আরেকটা কথা মনে পড়ে গেল, সেটা বলে বর্তমানে যেমন এই যে আমাদের সামনে অনেক অনেক এআই তো চলে আসছে, এক্স্যাক্টলি দেখবেন, এই যে ধরেন চ্যাট জিপিটির কথাই বলি, বা আপনার জেমিনির কথাই বলি, যখন এআই চ্যাট জিপিটি বা জেমিনি আমাদের কাছে আসলো, সে কতটুকু ম্যাচিউর ছিল? খুব বেশি কিন্তু না। ও হয়তো শুধুমাত্র টেক্সট দিলে টেক্সটই দেয়। আর বর্তমানে জেমিনি বা চ্যাট জিপিটিকে আপনি দেখা যাচ্ছে একটা কাজ দেন, দেখেন সে টেক্সট বানায় দিচ্ছে, সে ইমেজ বানায় দিচ্ছে, সে ভিডিও বানায় দিচ্ছে, সে আপনাকে পিডিএফ রাইট করে দিচ্ছে, ম্যাথ করে দিচ্ছে, অনেক অনেক কিছু কিন্তু এট এ টাইম সে করে দিচ্ছে, এট এ টাইম, এট এ টাইম। বাট এটা কি আগে ছিল? এটা কিন্তু আগে ছিল না। স্পেশালি যখন এই ধরনের এআই গুলো তৈরি করা হয়, ওগুলো আসলে আপনার সিঙ্গেল করে কাজ করতো, সিঙ্গেল কোর। বাট পরবর্তীতে তারা কি করেছে, এগুলোকে ডেভেলপ করছে, ডেভেলপ করে মাল্টি কোর করে ফেলছে। মাল্টি কোর, মাল্টি কোর বলতে যেমন বর্তমানে জেমিনিকে দিয়ে একটা ইমেজ বানিয়ে দেখেন, কত সুন্দরভাবে বানিয়ে দেয়। কি করে জানেন? ধরেন আপনি বললেন আমার জন্য একটা ইমেজ বানায় দাও। এই ইমেজ বানানোর জন্য একটা কোর বা একটা পিসি কাজ করতেছে, শুধুমাত্র চিন্তা করতেছে, থিঙ্কিং। আরেকটা কোর বা আরেকটা পিসি চিন্তা করতেছে যে একজাক্টলি কিভাবে প্যাটার্ন দাঁড় করানো যায়। আর একটা প্রসেসর কাজ করতেছে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনারের চোখ থেকে, ঠিক আছে? আর একটা কোর চিন্তা করতেছে কোয়ালিটি এটার কেমন হবে, বুঝতেছেন? তো নর্মালি এই যে বর্তমানে এআই গুলোকে আস্তে 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 এত এত বেশি মানে পাওয়ারফুল করা হচ্ছে, সেটা কিভাবে? সেটা কিন্তু মূলত এই যে তাদের সিস্টেমগুলোতে এই কোর বা প্রসেসিং ফাংশনগুলো তারা বাড়াচ্ছে। যার কারণে যখন এটা কমান্ড করা হচ্ছে, আগের তুলনায় দেখবেন অনেক গুণ ভালো ইমেজ, অনেক গুণ ভালো ভিডিও তারা কিন্তু প্রোডাকশন করতে পারতেছে। মানে প্রত্যেকটা কোরের জন্য আলাদা আলাদা দায়িত্ব থাকে, প্রত্যেকে প্রত্যেকের সাথে কি হয়, কানেক্টেড হয়ে একজাক্টলি কাজ করতেছে। যার কারণে বর্তমান সিস্টেমগুলো অনেক স্ট্রং হচ্ছে, এবং ডিজাইন বলেন সবকিছু আরো সুন্দর হচ্ছে। আমি বুঝতে পারলাম? তো বিশেষ করে আপনাদের এই যে কম্পিউটার কম্পিউটার প্রসেসর থাকে, এটা নিয়ে অনেক দূর চলে যাওয়া গেল, মানে অনেক দূর চলে গেছি আমরা, যেখানে ছিলাম সেখানে আবারও যাই। তো কোরাই 5, কোরাই 7, তাই না, যেগুলো হচ্ছে আমাদের বিষয় আর কি। এখন একটা জিনিস খেয়াল করবেন, যে পিসির যত কোর বেশি, সে কিন্তু তত বেশি সুপারফাস্ট। আচ্ছা, এখন একটা বিষয়, আমি যদি আমার কম্পিউটারে কোনো একটা ডেটা রাখি, কোনো একটা ফাইল যদি রাখি, সে ফাইলটা কিন্তু আপনি ইন্টারনেট থেকে দেখতে পারবেন না। পারবেন? আমার কম্পিউটারে কি আছে আপনি কি ইন্টারনেট থেকে দেখতে পাবেন? পাবেন না। এই জন্যই কিন্তু এটাকে কি বলা হয়, পার্সোনাল কম্পিউটার বলা হয়। এই জন্য কিন্তু এটাকে পার্সোনাল কম্পিউটার বলা হয়, যেটা শুধুমাত্র আপনিই ইউজ করবেন। ওকে, এখন আসেন পরবর্তী আরেকটা বিষয়, যেটা হচ্ছে আপনার ভিপিএস। ঠিক আছে? ভিপিএস, ভিপিএস ও ওয়ান কাইন্ড অফ এ কম্পিউটার, ওয়ান কাইন্ড অফ এ কম্পিউটার কানেক্টেড উইথ, কি বলেন তো, ইন্টারনেট। ইন্টারনেটের সাথে কানেক্টেড, কানেক্টেড একটা কম্পিউটার। ভিপিএস এর ফুল মিনিংটা জানেন কেউ? ভার্চুয়াল প্রাইভেট সার্ভিস বা সার্ভার, মেবি আর কি, আমার সঠিক মনে হচ্ছে না, সার্চ করেন ভিপিএস মিনিং, সার্ভার। এই যে এ ভার্চুয়াল প্রাইভেট সার্ভার is virtualized isolated server environment on physical machine provided by hosting companies offer dedicated resources RAM and CPU to users.
ঠিক আছে, তো নর্মালি ভিপিএস হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। এটা ওয়ান কাইন্ড অফ এ কম্পিউটার, বাট এই কম্পিউটার কানেক্টেড উইথ ইন্টারনেট, এখানেও স্টোরেজ থাকে। আপনার কম্পিউটার যেমন স্টোরেজ থাকে, হার্ড ডিস্ক, এসএসডি, সেম ভাবে এখানেও কিন্তু সেটাই থাকে। আপনার কম্পিউটার যেমন র্যাম থাকে, সেম ভাবে এই ভিপিএস এও কি থাকে, র্যাম থাকে। সেটা আপনার 4 জিবি হতে পারে, 8 জিবি হতে পারে, বুঝতে পারলাম। এবং এখানে কিন্তু কোরও থাকে। তো আমরা একটু দেখে আসি বিভিন্ন ইন্টারনেট প্রোভাইডার বা হোস্টিং কোম্পানিগুলো সেল করে ভিপিএস প্রাইস ইন বাংলাদেশ। বাংলাদেশি ভিপিএস সার্ভিসগুলো আমরা দেখি। আহ সো যেমন এখানে হোস্টিঙ্গার একটু যাই। হোস্টিঙ্গার এটা হচ্ছে একটা হোস্টিং কোম্পানি। তো দেখেন এখানে হচ্ছে চুজ ইওর এআই ম্যানেজড ভিপিএস হোস্টিং প্ল্যান। এখানে তারা কিছু নাম দিয়েছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে নাকি জুম আউট করতে হবে? একটু জুম আউট করি। এই যে, না, ছোট হয়ে গেছে। তো এইখানে দেখেন নাম দিয়েছে KVM1। এটা জাস্ট প্যাকেজ নেম তাদের। অ্যান্ড এখানে তারা হচ্ছে সবকিছু দিয়ে রাখছে, যেমন 1 CPU কোর, মানে এই প্যাকেজে আপনাকে যে অ্যাক্সেসটা দিবে সেটা হচ্ছে 1 CPU। ঠিক আছে, যেটাকে আমরা বলতে পারি কোর 1, নাকি? আচ্ছা, সো র্যাম হচ্ছে 4 জিবি র্যাম। এবং কি বলছে, 50 জিবি এনভিএমই ডিস্ক, এনভিএমই মানে হচ্ছে এসএসডি, অ্যান্ড 4 TB ব্যান্ডউইথ। আচ্ছা, ব্যান্ডউইথ ওয়ার্ডটা আপনাদের কাছে নতুন, যেহেতু ইন্টারনেট নিয়ে কাজ করবেন, সো ব্যান্ডউইথের বিষয়টা বুঝতে হবে। আপনারা যখন ইন্টারনেট চালান, এই ব্যান্ডউইথ ওয়ার্ডটা কি তখন কোথাও কারো কাছে নাম শুনেছেন? ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ নাম শুনেছেন না? ব্রডব্যান্ড, ব্রডব্যান্ড কোম্পানির কাছ থেকে স্পেশালি ডেটা ট্রানজিশন করার জন্য। হ্যাঁ, ব্রডব্যান্ড স্পেশালি ডেটা ট্রানজিশন করার জন্য। হ্যাঁ, আপনার সার্ভার টু আপনার কম্পিউটার বা আপনার ডিভাইস, স্পেশালি 1 সেকেন্ডে কতগুলো ডেটা আপনি ট্রানজিশন করতে পারবেন, এটি মূলত ব্যান্ডউইথ দ্বারা ক্যালকুলেশন করা হয়ে থাকে। তো যেমন এখানে 4 TB ব্যান্ডউইথ তারা দিচ্ছে। 4 TB মানে প্রায় 4000 জিবির ওপরে, যেটা এনাফ। তো ওভারঅল এটা একটা প্যাকেজ। আপনি যদি এই প্যাকেজটা পারচেস করেন, যেটা হবে, আপনি একটা ভার্চুয়াল কম্পিউটার পেয়ে যাবেন। বুঝতে পারলাম? এখন আমি যেমন একটা কম্পিউটার চালাচ্ছি, তখন আমি একটা ভার্চুয়াল কম্পিউটার পেয়ে যাব, এবং যে কম্পিউটারটা ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে। তো আমি আমার কম্পিউটারে কোনো ফাইল রাখলে তো সেটা ইন্টারনেট ইউজাররা দেখতে পাবে না, বাট এখানে সুবিধা হচ্ছে, এখানে যদি কোনো ফাইল রাখেন, সেগুলো আপনার ইন্টারনেটের সাথে কানেক্টেড হবে। তবে অসুবিধা হচ্ছে এখানে যে ম্যাক্সিমাম ভার্চুয়াল কম্পিউটারগুলো উইন্ডোজে কিন্তু হয় না। উইন্ডোজের গুলোর দাম বেশি। উইন্ডোজের জন্য যে কম্পিউটারগুলো হয় ওগুলোর দাম বেশি। এগুলোর জন্য মূলত লিনাক্স, ঠিক আছে, উবুন্টু, এগুলোতে ভালো এক্সপার্ট হতে হয়, মানে কমান্ড লাইনে কাজ করে। আমরা তো আমাদের উইন্ডোজে দেখা যাচ্ছে আপনার জাস্ট ক্লিক করে কাজ করতেছি, বাট ওখানে সবকিছু কমান্ড লাইনে। আপনি যা কিছু করবেন, সবকিছু কাজ করবে কোথায়? আপনার টার্মিনাল দিয়ে। যেমন আমাদের উইন্ডোজে যেমন টার্মিনাল থাকে, এখানেও কিন্তু আপনাকে এরকম টার্মিনালে কমান্ড করে করে কাজ করতে হয়। তো যেটা অনেকের কাছে একটু কষ্টসাধ্য। তো এখানে KVM2 আছে, 2 8 জিবি র্যাম, 100 জিবি ডিস্ক, 8 TB ব্যান্ডউইথ। এবং এটা অ্যাডভান্স, যেখানে 4 কোর পিসি, হ্যাঁ, 16 জিবি র্যাম, 200 জিবি ডিস্ক, এরকম ভাবে কিন্তু দেখেন অ্যালোকেট করা হয়ে থাকে। ওকে, তো নর্মালি আমাদের এই যে কেভিএম গুলো, যখন আপনার অনেক বড় কোনো প্রজেক্ট নিয়ে কাজ করবেন, ক্লায়েন্টরা যখন আপনাকে কাজ দিবে, তখন কিন্তু এই ভিপিএস সার্ভারগুলো আপনাদের প্রয়োজন পড়বে। ক্লায়েন্ট এখন আপনাকে বলল যে আমাকে একটা ভিপিএস কিনে দেন, এখন জীবনের প্রথম ভিপিএস এর নাম শুনলেন, ব্যাপারটা অন্যরকম দেখাবে না? বুঝতে কষ্ট হবে। এই জন্য আমি বিষয়গুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি আপনাদের, যাতে করে কাজ করতে গেলে, যেহেতু এআই নিয়ে কাজ করবেন, সো অনেক সময় অনেক বিষয় আপনাদের প্রয়োজন হতেই পারে। ওকে, এই যে যেমন আপনারা হচ্ছে NA10 নিয়ে কাজ করেন, NA10 তো অবশ্যই ইন্টারনেটে পাবলিশ করতে হলে লাইভ সার্ভার লাগবে।
N8N এর জন্য এই ধরনের কেভিএম গুলো আপনাদের মূলত প্রয়োজন পড়বে। ওকে, আচ্ছা। হ্যাঁ, লিনাক্স। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এখন তাহলে আপনারা ভিপিএসটা বুঝতে পেরেছেন তো নাকি? ভিপিএস, হুম, ভিপিএস জাস্ট লুকস লাইক আপনার লোকাল কম্পিউটার বা আপনার পার্সোনাল কম্পিউটার, বাট এটা জাস্ট একটা ডিফারেন্স, এটা হচ্ছে ইন্টারনেটের সাথে কানেক্টেড, এই আর কি। ওকে, এখন আসেন আপনাদের সাথে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, N8N। আপনাদের কিছু প্রবলেম হচ্ছিল, যেমন অনেকেই বলছিলেন যে ভাইয়া জ্যাপিয়ারে তো লিমিট হয়ে যাচ্ছে, তাই না? জ্যাপিয়ারে কাজ করতে গেলে 15 দিনের একটা লিমিট দিচ্ছে, মনের মতো করে কাজ করা যাচ্ছে না, একটা প্রবলেম বলেছিলেন। স্বাভাবিক। এখন ভাই জ্যাপিয়ার যদি না দেয়, আমি তো দিতে পারবো না, পারবো? আমার দিয়ে কি সম্ভব? সম্ভব না। জ্যাপিয়ার দেয়ই হচ্ছে 15 দিনের প্ল্যান। হ্যাঁ, ওটা আপনারা শিখে রাখলেন, যখন কোনো ক্লায়েন্ট আপনাকে জেপিআর দিয়ে কোনো অটোমেশন দিবে, সে অবশ্যই প্যাকেজ কিনে দিবে আপনাকে। জেপিআর লাইসেন্সের দাম খুব বেশি না, তো সেগুলো আপনাকে কিনে দিবে, দেন আপনি হচ্ছে জাস্ট ইউজ করে তাকে একটা অটোমেশন বানাই দিবেন, এটি আপনার কাজ। এখন কথা হচ্ছে এই যে N8N, এই ফ্রিডমটা আপনি পাবেন, এই ফ্রিডমটা N8N আপনি পাবেন। N8N যেখানে নিজের মতো করে আনলিমিটেড অটোমেশন করতে পারবেন লাইফ টাইমের জন্য। আরো মজার সুবিধা কি জানেন? জ্যাপিয়ার লোকাল সার্ভারে কাজ করে না। লোকাল সার্ভারে যদি জ্যাপিয়ার কাজ করা যেত, ওই যে যখনই বললেন ভাইয়া লিমিট হচ্ছে কাজ করতে পারতেছে না, তখন আমি লোকাল কম্পিউটার আপনি ইনস্টল করে দেখাইতাম। জ্যাপিয়ার অনেক ইম্পর্টেন্ট জিনিস, এই জন্য দেখাইছি। বাট এই N8N, এটা আপনি লোকাল সার্ভারে বা আপনার লোকাল পিসি কে সার্ভার বানিয়ে কাজ করতে পারবেন। চাইলে এই N8N-টাকে আপনি ফ্রি হোস্টিংয়েও, যেমন আমরা ক্লাউড ফ্লেয়ার ইউজ করলাম, তেমনি ভাবে N8N-এর জন্য ফ্রি হোস্টও আছে, লাইক হচ্ছে আপনার রেলওয়ে। সেটা আবার কোন রেলওয়ে? আচ্ছা, এই রেলওয়েতে আসা দেখে একটা কথা মনে পড়ে, আপনার কি এই ঈদে ট্রেনে যাওয়া আসা করেন? ঈদে কি কেউ ট্রেনে যাওয়া আসা করেন ঈদে? ধরেন এই রাজশাহীতে, রংপুরে, হ্যাঁ, যাওয়া আসা করা হয়? যান, আচ্ছা, টিকিট পাইছেন? শফিকুল ভাই, টিকিট পাওয়া গেছে? পান নাই? আচ্ছা, আমি গত 2-3 দিনে অসুস্থ হয়ে গেছি, মানে এই যে আপনাদের সাথে ক্লাস নিচ্ছি, আমি জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা, মানে অসুস্থ হয়ে গেছি টিকিট কাটতে গিয়ে। মানে আমার ফ্যামিলি নিয়ে দেখা যাচ্ছে আপনার ওই যে বাসে যাওয়ার কোনো সুযোগ নাই, মানে বাচ্চা টাচ্চা সব অসুস্থ হয়ে যায়। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে আপনার ট্রেন ছাড়া যাওয়ার কোনো সিস্টেম নাই, ট্রেনেই যেতে হবে যেভাবেই হোক। তো প্রতিদিন আপনার ধরেন এই টেনশনে ঘুমাই, এমনিতে রাত 3টা 4টার আগে কখনোই ঘুমাই না, তো 4টার দিকে ঘুমাই। আবার 7টা থেকে ধরেন আপনার ওই যে প্রিপারেশনটা হচ্ছে এটাই যে আমাকে 8টায় ট্রেনের টিকিট কাটতে হবে, তো লাস্ট 3 দিন ধরে ট্রাই করতেছি। এখন দেখা যাচ্ছে ধরেন আপনার এই প্রতিদিন সকালে একটু ঘুমায়, 10টা 11টা পর্যন্ত ঘুমানো হয়, এই ঘুমটা আর হচ্ছে না। হ্যাঁ, তো এই হলো অবস্থা। তো ফাইনালি আজকে 6টা টিকিট কাটতে পারছি। হ্যাঁ, 6টা টিকিট ফাইনালি আজকে কাটতে পারছি। মানে বিদিক একটা অবস্থা, যদি কাটা যায় 1 মিনিটের ভিতরে, যদি কাটতে পারেন 1 মিনিটও না, সর্বোচ্চ হয়তো আপনার 2 সেকেন্ডের ভিতরে কাটতে পারলে মানে হলো, না হলে হলো না। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি কাটছি, 6টা কাটছি, আমার ওই যে ছোট ভাই ছিল, ছোট ভাই 2টা কাটছে, আমি 4টা কাটছি, এভাবে। ঠিক আছে, অনেক প্রিপারেশন, মানে এই হলো অবস্থা। তো 6টা কাটছি, 6টা লাগবে না, 2টা, মানে ওটা হয়ে গেছে, কাটা হয়ে গেছে, 2টা দেখাচ্ছে আমাকে আবার সেল করতে হবে। আচ্ছা, তা আমি রেলওয়েতে যাচ্ছিলাম, তাই না? রেলওয়ে নিয়ে একটু আলোচনা করি। রেলওয়ে ডট অ্যাপ, হ্যাঁ, প্রসেসিং দেখায় অনেক, ওই যে অনেকে হিট করে তো একসাথে, যার জন্য হয় না, ঝামেলা হয়ে যায়। আচ্ছা, সো রেলওয়েতে আবার যাবেন না, যাবেন হচ্ছে এই যে রেলওয়ে.কম। এই যে রেলওয়ে.কম, এইটা হচ্ছে আপনাদের একটা ফ্রি হোস্টিং সাইট, কেভিএম
বা যেটা হচ্ছে আপনার কি বলা যায় ফ্রি হোস্টিং দেয়, এই যে যে প্যাকেজগুলো এখানে দেখলেন, হোস্টিংকারী যে প্যাকেজগুলো দেখলেন, এই জিনিসগুলোই মূলত এই রেলওয়ের মধ্যে ফ্রিতে তারা দেয়, বুঝছেন? আহ, দেখার জন্য আর কি, পাবলিশ করার জন্য। তো এরকম ভাবে এই যে আপনার সবকিছু দেয়। তো স্পেশালি যেখানে আপনি মোটামুটি কিছু প্রজেক্ট দাঁড় করাইতে পারবেন রেলওয়ে। তো আমি দেখাই দিব না এটা, যে এখানে কিভাবে হোস্টিং করতে হয় নর্মালি। ঠিক আছে, এই যেটা। তো নর্মালি এই যে আপনার রেলওয়েতে গেলে আপনি এখানে ড্যাশবোর্ড পাবেন, একটু লগ ইন করে নিন। লগ ইন করলে বুঝতে পারবেন যেখানে এই যে আপনার N8N হোস্ট করা যাবে আর কি। ঠিক আছে, এখানেও ট্রায়াল দেয় আর কি এখন। আচ্ছা, ট্রায়াল দেওয়া শুরু করছে, দেখছেন এগুলোর ডিমান্ড বাড়তেছে, তো ইউজেস বাড়তেছে, যার জন্য ট্রায়াল দিতেছে। বাট এগুলো আগে একদম ফ্রি ছিল, বুঝতে পারছি। তো নর্মালি আমরা যেটা করব, আমাদের এই N8N এর জন্য আমরা আমাদের লোকাল সার্ভার একটা এনভায়রনমেন্ট তৈরি করব। কি এনভায়রনমেন্ট? এই ভিপিএস এনভায়রনমেন্ট। ঠিক আছে। তো তার জন্য আমাদের সার্ভার সেট আপ করতে হবে আমাদের কম্পিউটারে, মানে আমাদের যে লোকাল কম্পিউটার, এই লোকাল কম্পিউটারকে একটা সার্ভার বিহেভিয়ার দিতে হবে, একটা সার্ভার হিসেবে প্রস্তুত করতে হবে। তো নর্মালি তার জন্য আমাদের কিছু সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়ে থাকে। এখন এই যে N8N নিয়ে কাজ করবেন, N8N কিন্তু তৈরি হয়েছে স্পেশালি নোড জেএস দিয়ে। নোড জেএস একটা হচ্ছে আপনার রান টাইম এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে নর্মালি আমাদের কম্পিউটারে বা আমাদের যে সার্ভারগুলোতে একটা অ্যাপ্লিকেশন রান করার জন্য মূলত ব্যবহার করা হয়ে থাকে নোড জেএস। নাম শুনেছেন নোড জেএস এর? নোড জেএস এর নাম শুনেছেন কেউ? নোড, এটা হচ্ছে বর্তমানে লেটেস্ট টেকনোলজিগুলোর মধ্যে সর্বপ্রথম নোড জেএস। তো স্পেশালি যেটা দিয়ে এই যে রান জাভাস্ক্রিপ্ট এভরিওয়্যার, এই নোড জেএস ব্যবহার করে আপনার অনেক কিছু করতে পারেন। লাইক কি কি করা যাবে, ইজ এ ফ্রি ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম জাভাস্ক্রিপ্ট রান টাইম এনভায়রনমেন্ট দ্যাট লেটস ডেভেলপার ক্রিয়েট সার্ভার, ওয়েব অ্যাপস, কমান্ড লাইন টুলস অ্যান্ড স্ক্রিপ্ট। স্পেশালি ওই যে যেগুলো আমরা বলছিলাম যে আমাদের সার্ভার তৈরি করতে হবে, এই সার্ভারগুলো বানানোর জন্য এই জাভাস্ক্রিপ্টের এই রান টাইম যেই এনভায়রনমেন্ট নোড জেএস, এটা ব্যবহার করতে হয়। ওকে। তো নর্মালি এই নোড জেএস দিয়েই তৈরি হয়েছে আপনার আবার N8N, যার কারণে অন্য কোনো সফটওয়্যার ওইভাবে আপনি ইউজ করতে পারবেন না। ইউজ করতে পারবেন যেমন ডকার, খুবই ভারী একটা সফটওয়্যার, বাট খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার। তো এই ডকার নিয়ে আপনাদের সাথে আমি 10-15 মিনিট আলোচনা করব। ডকার জিনিসটা কি, কিভাবে কাজ করে, কেন এটা আমাদের লাগবে। ওকে। আচ্ছা, তো এই লাইনটা বুঝতে পেরেছেন তো নাকি? আমরা আমাদের লোকাল কম্পিউটারকে একটা সার্ভার বানাবো। এখন দেখা যাচ্ছে আমরা বানাবো N8N নিয়ে কাজ করার জন্য, বাট N8N নিয়ে কাজ করতে গেলে আমাদের সার্ভারে লাগবে নোড জেএস। এই নোড জেএস এর জন্য আমাদের লাগবে হচ্ছে ডকার ডেভেলপ সাপোর্ট। এখন হ্যাঁ, আপনারা অনেকেই যে পিএসপি নাম শুনছেন না, পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পিএসপি ল্যারাভেল। ব্যাপারটা হচ্ছে এই পিএসপির জন্য সার্ভার তৈরি করতে হয়, বাট তখন কিন্তু আর নোড জেএস লাগে না। তখন কি লাগে? পিএসপির জন্য যেমন আছে হচ্ছে আপনার অ্যাপাসি। অ্যাপাসিটা হচ্ছে মূলত আপনার পিএসপি সার্ভার। বিশেষ করে পিএসপি দিয়ে কোন একটা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য এই যে আপনার হচ্ছে এই এই সফটওয়্যারটা প্রয়োজন পড়ে। ঠিক আছে, অ্যাপাসি। তো যাই হোক, এটা অফ টপিকস। স্পেশালি লোকাল কম্পিউটার নিয়ে আমরা বা আমাদের নোড জেএস নিয়ে কাজ করার জন্য ডকার লাগবে। ঠিক আছে। তো ডকার জিনিসটা কি, এটা আমি আপনাদের একটু বুঝাই দিই। আহ, আমি আবারও বলি, এগুলো মাথায় নেওয়ার দরকার নাই, হ্যাঁ। আমি জাস্ট আপনাদের সাথে মনে করেন গল্প করতেছি, আর কিচ্ছু না। এগুলো আপনাদের কাছে একেবারে নতুন ওয়ার্ড, বা নতুন নতুন কিছু গল্প শুনতেছি আর কি। পরবর্তীতে এগুলো এমনি বুঝতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, তো উপরের লাইনটা ক্লিয়ার সবাই নাকি? দেখেন, আপনাদের এই ডকারের প্রয়োজনীয়তাটা কি এটা একটু বলি। ধরেন আমি একটা অ্যাপ্লিকেশন তৈরি করছি। অ্যাপ্লিকেশনটা তৈরি করছি আমি আমার ম্যাকে। ধরেন অ্যাপ্লিকেশনটা কোথায় তৈরি করেছি? আমার ম্যাকবুকে বা অ্যাপেলের
বা দেখা যাচ্ছে এখানে আপনার অ্যাপেলের কোনো একটা ডিভাইসে, ঠিক আছে? এখন আমার এই অ্যাপ্লিকেশনটা আমি কি করলাম, ধরেন আপনাকে দিলাম অ্যাপ্লিকেশনটা, আমি আপনাকে দিলাম, এখন আপনি এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন আপনি ম্যাকে না, ওপেন করবেন উইন্ডোজে, বুঝছেন? আপনি আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন উইন্ডোজে। এখন দেখা যাচ্ছে আমার পিসিতে যখন আমি অ্যাপ্লিকেশনটা রান করলাম, ওকে, বাট আপনি যখন উইন্ডোজে রান করতে যাচ্ছেন তখন আপনার অ্যাপ্লিকেশনটা আর কাজ করতেছে না, নট ওয়ার্কিং। এটা প্রবলেম না বলেন তো? প্রবলেম কি না? প্রবলেম কি না বলেন তো এটা? আমার পিসিতে ঠিকঠাক, বাট আপনার পিসিতে যাওয়ার পরে এটার কাজ করতেছে না, অনেক বড় প্রবলেম। এটা শুধু প্রবলেম না, অনেক বড় প্রবলেম। ম্যাক্সিমাম ডেভেলপাররা যেটা বলে যে আমার পিসিতে তো ঠিকই ছিল, তোমার পিসি থেকে কাজ করতেছে কেন, কাজ করতেছে না কেন? ঠিক আছে, এত সুন্দর একটা অ্যাপ্লিকেশন দেখে আসলাম বাট আমার পিসিতে ওপেন হচ্ছে না, খুবই দুঃখজনক। বুঝতেছেন? ইয়েস নো বললেন কিন্তু, হ্যাঁ? আচ্ছা, যদি এই ভাষাটা না বুঝেন অন্য ভাষায় বলি। ধরেন আপনি খুব সুন্দর কেক বানাইছেন, এই কেক আপনি আপনার ফ্রেন্ডকে খাওয়াইছেন, ফ্রেন্ড খেয়ে সে ধরেন একদম, মানে কি বলা যায়, খুবই ভালো লেগে গেছে তার, এত ভালো লেগে গেছে যে সে আপনার কাছ থেকে বলল যে বন্ধু, তুমি তো কেক বানাইতে পারো খুব ভালো, তো এরকম কেক তো আমি প্রতিদিন খেতে চাই, তো আমাকে এরকম কিছু কেক বানানোর পরামর্শ দাও, কিভাবে কেক বানাইতে পারি, বাসায় খাবো। তা আপনি বললেন, রেসিপি দিয়ে দিলেন, আপনার ফ্রেন্ডকে আপনি রেসিপি বলে দিলেন, কেক বানাইতে কি কি লাগে আমি আমি জন্য আমি জানি না, বাট হয়তো আপনার কি কি লাগে, চিনি, আটা, ময়দা, এগুলোই তো নাকি, ডিম টিম লাগে। আচ্ছা আচ্ছা, আপনি বললেন যে এতটুকু পরিমাণ চিনি দাও, এতটুকু পরিমাণে লবণ দাও, এতটুকু পরিমাণে ডিম দাও, এতটুকু পরিমাণে আটা ময়দা দাও, বলে দিলেন। আপনার ফ্রেন্ড বাসায় গিয়ে কেক বানানো শুরু করলো, এন্ড কেক বানাইতে গিয়ে ধরেন আপনি বলছেন 1 চামচ লবণ দিতে, সেখানে সে দেখাচ্ছে আপনাকে, হতেই তো পারে নাকি, কম বেশি উপাদানের এলিমেন্টস কি এক হবে? এক কিন্তু হবে না। তো দেখা যাচ্ছে এটা আপনার কিন্তু ভ্যারি করে। এখন যদি রেসিপির এলিমেন্টস গুলো একটু এদিক সেদিক হয়, টেস্ট কিন্তু আগের মতো থাকবে না, থাকবে? টেস্টটা কিন্তু আগের মতো থাকবে না, সেটা কিন্তু ডিফারেন্ট একটা টেস্ট চলে আসবে আপনার ফ্রেন্ড যখন বানাবে। তো এটাই স্বাভাবিক, এটাই কিন্তু সবার সাথে বাস্তবে হয়ে থাকে। যে কোনো জিনিস সবার, মানে সবার রান্না বা রান্না করা এক কিন্তু হয় না, হয়, কখনোই হয় না। এখন আপনার ফ্রেন্ড চাচ্ছে যে বন্ধু আমি তো খুব সুন্দর, মানে খুব ভালো লেগেছিল কেকটা খেতে, আমি এরকম কেক খেতে যাচ্ছি, আপনি কি করবেন? আর বললেন বন্ধু তুমি তো এভাবে রাঁধতে পারবে না, আমি তোমাকে একটা প্যাকেজ পাঠিয়ে দিচ্ছি, ওই প্যাকেজটা খুলবে, খুলে তুমি খাওয়া ফেলবে। তো প্যাকেজের ভিতরে কি কি থাকবে, কেক থাকবে, খাওয়ার জন্য যা যা কিছু, ইভেন আপনি সেখানে ধরেন চামচ টামচও দিয়ে দিবেন, সব কিছু দিয়ে দিবেন, একটা চমৎকার একটা প্যাকেজ বানায় তাকে দিয়ে দিবেন, এই যে তোমাকে কুরিয়ার করে দিলাম, তুমি ওপেন করো। তুমি ওপেন করো, ওপেন করে তুমি এটা খেয়ে ফেলো, দেখো ভালো লাগবে। তো ব্যাপারটা বুঝতে পারছেন তো, যে আপনার ফ্রেন্ড রান্না বাড়া করে তারপরে খাবে, না হয় আপনি প্যাকেজটা বানিয়ে তাকে দিয়ে দিলেন। তো জিনিসটা হচ্ছে এরকম, ডকার ঠিক এই জায়গাটাতেই কাজ করে। আপনি একজন ডেভেলপার হিসেবে একটা অ্যাপ্লিকেশন তৈরি করছেন, এই অ্যাপ্লিকেশন তৈরি করার পরে অ্যাপ্লিকেশনটাকে যে কোনো প্ল্যাটফর্মে আপনি জাস্ট একটা প্যাকেজ আকারে দিয়ে দিবেন, একটা প্যাকেজ আকারে দিয়ে দিবেন, এবং এই প্যাকেজটা যে কোনো পিসি, সেটা হোক ম্যাক, সেটা হোক উইন্ডোজ, সেটা হোক ধরেন আপনার কি, ধরেন মোবাইলের অ্যান্ড্রয়েড, যে কোনো অপারেটিং সিস্টেমেই যাক না কেন, ঠিক আছে, যে কোনো অপারেটিং সিস্টেমেই যাক না কেন, এইটা ঠিক সেম বিহেভিয়ারই করবে যেটা আপনার কাছে ছিল। আমি কি এই লাইনটা আপনাদের বোঝাতে পারলাম? বলেন তো সবাই, ক্লিয়ার কিনা? যে নর্মালি এই যে ডকার, এই ডকার হচ্ছে সেই প্যাকেজ ম্যানেজার, সে মূলত আপনাকে এই সব কিছু বানায় দিবেন, আপনাকে সব বানায় দিবে যাতে করে এটা এমন হয় যে কোনো প্ল্যাটফর্মে সেটা যখন কাজ করবে সেম ভাবে কাজ করবে। ওকে?
তো আমরা একটু ডকারে যাই, দেখেন তাদের অফিসিয়াল ভাষাগুলো একটু শুনে আসি কি বলে। এতক্ষণ তো আমরা গল্প শুনলাম, এখন এই ডকার নিয়ে একটু গুগল সার্চ করবেন, তাহলে এই ডকারের সব কিছু ইন ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ডকার বলছে এ সেফার কন্টেইনার ইকোসিস্টেম। ইকোসিস্টেম মানে ওই যে ওই ওয়ার্ডটাই, প্রত্যেকটা জায়গায় সেম ভাবে কাজ করবে, একটা ইকোসিস্টেমের ভিতর দিয়ে কাজ করবে ফর এভরিওয়ান, এ সিকিউর স্টার্টিং পয়েন্ট ফর এভরি ডেভেলপার অ্যান্ড সিকিউর সাস্টেইনেবল পাথ ফরওয়ার্ড ফর অর্গানাইজেশন অপারেটিং অ্যাট স্কেল। ওকে, স্পেশালি যেটা বুঝিয়েছে আমি, যেটা আপনাদের কিন্তু আগে গল্পে গল্পে বুঝাই দিয়েছি নাকি, ক্লিয়ার না সবাই? একটা চমৎকার ইকোসিস্টেম মানে ওই যে উইন্ডোজ, ম্যাক, অ্যান্ড্রয়েড সব জায়গায় কাজ করবে, এটাকেই তারা ইকোসিস্টেম বলছে আর কি। ক্লিয়ার? আচ্ছা, বললেন সবাই ক্লিয়ার কি ক্লিয়ার না? তো আপনাদের যেটা করতে হবে যারা পিসি ইউজ করেন, এখানে ডাউনলোড ডকার ডেস্কটপ, এখান থেকে ডকারটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড ফর ম্যাক অ্যাপেল সিলিকন, ডাউনলোড ফর ম্যাক ইন্টেল, ডাউনলোড ফর উইন্ডোজ এএমডি এআরএম, ডাউনলোড ফর লিনাক্স। তা আপনার যেই অপারেটিং সিস্টেম ইউজ করেন তার জন্য ডাউনলোড করে নর্মাল যেভাবে ইনস্টল করতে হয় ঠিক সেভাবে ইনস্টলেশন, এখানে জটিলতা কোনো কিছু নাই, খুবই সিম্পল সেট। তারা তাদের রিকমেন্ডেশন ওয়াইজ ইনস্টল করে ফেলবেন আপনাদের পিসিতে। এইটা ইনস্টল করবেন, কি করবেন, ডকার লিখে সার্চ করবেন, তাহলে এই যে ডকারের এই ওয়েবসাইট আসবে, ডাউনলোড ডকার ডেস্কটপ। এটা থার্ড পার্টি অন্য কোথাও থেকে ডাউনলোড করবেন না, অবশ্যই অফিসিয়াল সাইট থেকে তাদের অফিসিয়াল প্যাকেজগুলি ডাউনলোড করে ইনস্টল করবেন। ওকে, এখন আসেন, আমার কাছে ডকার ইনস্টল করা আছে, আমি ডকারটাকে একটু ওপেন করব। এই যে ডকার, দেখতে ঠুকে এরকম। তো যখন পিসিতে ওপেন করবেন ডকার, আপনাদের একটু পিসিটাকে স্লো করতে পারে, ডকার একটু পিসিকে স্লো করতে পারে। বিশেষ করে আপনাদের হচ্ছে মাল্টিপল ট্যাব বন্ধ রাখবেন যখন ডকার নিয়ে কাজ করবেন। মাল্টিপল যে ট্যাব, এই ট্যাবগুলো অফ করে রাখবেন, তাহলে দেখবেন ফাস্ট কাজ করতেছে। ইভেন আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেসিং গুলো কমায় দিবেন, অ্যাপ্লিকেশন গুলো কমায় রাখবেন, তাহলে দেখবেন ভালোভাবে কাজ করবে। আচ্ছা, তো এইটা হচ্ছে ডকারের ইন্টারফেস। ওকে, ডকারের ইন্টারফেস। তো ডকার নর্মালি আপনি যখন ইনস্টল করবেন সাথে সাথে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এটার সাথে আপনাদের একটু ইন্ট্রোডিউস করে দিই। নর্মালি যে ডকারের মধ্যে ঢুকলে প্রথমত পাচ্ছেন কন্টেইনার। তো এখানে বলছে হোয়াট ইজ কন্টেইনার, পড়বেন 5 মিনিট, বলতেছে একটু পড়েন। রান ডকার হাব ইমেজেস, ইমেজেস, হাউ ডু আই রান এ কন্টেইনার, মাল্টি কন্টেইনার অ্যাপ্লিকেশন। ওকে, তো নর্মালি এইগুলো একটু পড়তে পারেন, বা পড়ার দরকার নাই, পড়ে হয়তো বুঝবেন না, কারণ অনেক জটিল ভাষা ইউজ করবে তারা। বেটার হচ্ছে আমি আপনাদের বুঝাই দিই, এখানে বেশি কিছু বোঝার দরকার নাই, দুইটা জিনিস বুঝলেই চলে। একটা নাম হচ্ছে কন্টেইনার, আরেকটি নাম হচ্ছে ইমেজ। অ্যান্ড ইমেজ মানে আমরা তো সবাই জানি নাকি, বলেন তো? দুইটা ওয়ার্ড ইউজ করা হয়েছে ডকারের মধ্যে, একটা কন্টেইনার আর একটা হচ্ছে ইমেজেস। তো এখন এই যে কন্টেইনার কি আর ইমেজটা কি, ইমেজ মানে কি বুঝেন বলেন তো আমাকে সবাই, মানে যে যেটা বুঝেন সেটাই বলবেন, কোনো অসুবিধা না, বাট একটু চিন্তা ভাবনা করে বলবেন তাহলেই হবে। ইমেজ মানে কি বুঝি, ছবি, গুড, ছবি বা ফটো। আচ্ছা, আর কন্টেইনার মানে আমরা কি বুঝি বলেন তো? ফটো, হ্যাঁ। ওকে, ওকে, কন্টেইনার মানে আমরা কি বুঝি বলেন তো? কন্টেইনার নাম শুনেছেন কখনো, কন্টেইনারের নাম? কখনো কি কন্টেইনারের নাম শুনেছেন? শুনেছেন কিনা এটা বলেন। শিপমেন্ট কন্টেইনার, হ্যাঁ, সুন্দর, সুন্দর এক্সাম্পল দেন, এভাবেই বলেন কন্টেইনার মানে আর কি বোঝায়।
আপনার এক্সাম্পলটা আমার ভালো লাগছে, শিপমেন্ট। শিপমেন্টে কন্টেইনারটা আমাদের খুব ভালো লাগে, শিপ কন্টেইনার। নাইস, এই যে এটা একটা এক্সাম্পল দিয়েছেন। বাহক, হ্যাঁ, সুন্দর। তেলের ডিব্বা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নাইস। বক্স। কন্টেনার অনেক রকমেরই হতে পারে, তাই না? তো এই যে দেখেন আপনার শিপ, এটা আমরা একটু সেভ করি, সেভ ইমেজেস। ওকে, আমরা একটা ইমেজ সেভ করি একটা কন্টেইনারের, এখানে একটা কন্টেইনার দেখাচ্ছে, এটা একটু সেভ করি। দুইটা কন্টেইনার আমরা একটু সেভ করলাম। আচ্ছা, তো এটা দিয়েই বোঝানো যাক কন্টেইনার জিনিসটা কি। কন্টেইনার মানে যেখানে আমরা কোনো কিছু ধারণ বা বাহন করতে পারি। শিপ দিয়ে এক্সাম্পল দিই, যেমন একটা সময়, এখন না অনেক আগে, এখন তো শিপমেন্ট গুলো হয় আপনার খুব সুন্দর কন্টেইনারের মাধ্যমে। দেখবেন বর্তমানে যে শিপে মানে জাহাজে করে যে কন্টেইনার গুলো আসে, ইকুয়াল সাইজ, তাই না? ইকুয়াল সাইজ না, বলেন তো? মানে বর্তমানে যে শিপমেন্ট গুলো হয়, সেই শিপমেন্ট গুলো, যে কন্টেইনার গুলো ব্যবহার করা হয়, আছেন কিনা চিটাগাং এর কেউ? মানে চিটাগাং এ তো এগুলো বেশি হয় নাকি? চিটাগাং এ, চিটাগাং পোর্ট আছে, তাই না? কন্টেনার আপনারা বেশি দেখছেন, সব সেম সাইজ না? হ্যাঁ, সব কিন্তু বর্তমানে সেম সাইজ, ইকুয়াল সাইজ কন্টেনার গুলো। ইকুয়াল সাইজ কেন করা হয় জানেন? একটা সময় ছিল যখন কিন্তু ইকুয়াল সাইজ ছিল না। যখন ইকুয়াল সাইজ ছিল না, এটা একটা প্রবলেম আছে। ইকুয়াল সাইজ করার পিছনে একটা স্ট্যান্ডার্ড একটা বিষয় কাজ করে। তো ব্যাপারটা হচ্ছে যেটা হয়, ইকুয়াল সাইজ করা হয় এজন্য যাতে করে আপনার যেই কি বলা যায় মানে খাপ খাওয়ানোর যে ব্যাপারটা, বিষয়গুলোকে যেন সুন্দরভাবে ধরেন। ব্যাপারটা এরকম হয়, বিদেশ থেকে তো টেলিভিশন আসে, আবার বিদেশ থেকে আপনার বড় বড় কার, গাড়ি আসে, আসেনি না? এগুলো কিন্তু সব শিপমেন্ট করেই আসে। এখন দেখা যাচ্ছে এখানে আবার ছোট ছোট মোবাইল ফোনও আসে, ছোট বড় আরো বড়, অনেক কিছু মিলিয়ে আপনার কিন্তু একটা জাহাজ, একটা জাহাজে কিন্তু বিভিন্ন ধরনের মালামাল থাকে। তো নর্মালি আপনার প্রোডাক্ট যেটাই হোক, এই প্রোডাক্টগুলোর জন্য আলাদা আলাদা কন্টেনার ব্যবহার করা হয়। এবং এই কন্টেনারগুলো নর্মালি হচ্ছে আমরা যেটা একটু আগে ডাউনলোড করলাম, ডাউনলোডে একটু যাই, এই যে দেখেন, এই যে দেখেন, নর্মালি এইগুলো যেগুলো আমরা দেখি, এই যে বক্স বক্স যেগুলো দেখি, এগুলোর ভিতরে কিন্তু প্রোডাক্ট থাকে। ঠিক আছে, এগুলোর ভিতরে কিন্তু প্রোডাক্ট থাকে, এই যে দেখেন, দেখছেন এগুলোর ভিতর প্রোডাক্ট আছে। সো সুন্দরভাবে কিন্তু এখানে লেআউট বাই লেআউট সাজানো আছে। সো জাহাজের যে স্পেসের যে ব্যাপারটা, স্টোরেজ, স্টোরেজের একটা ব্যাপার থাকে। ঠিক আছে, এক কথায় গুছানো থাকে জিনিসগুলো। এই জন্য এই কন্টেনার সাইজগুলো কিন্তু ইকুয়াল সাইজ রাখা হয়। ব্যাপারটা আসলে এটাই। তো নর্মালি এই যে কন্টেইনার, আমরা আমাদের এই ডকারেও, ডকারেও কিন্তু কন্টেইনার রাখবো। এই কন্টেইনারের গুলোর ভিতরে স্পেশালি আমরা আমাদের বিভিন্ন প্যাকেজ গুলোকে রাখবো আর কি আর কি। ঠিক আছে, সো কন্টেইনার হচ্ছে বলতে পারেন ওয়ান কাইন্ড অফ স্টোরেজ, যে স্টোরেজের মধ্যে আপনি আপনার অ্যাপ্লিকেশন গুলোকে রাখবেন। কন্টেইনার হচ্ছে ওইটাই, আর কিছুই না। অনেক যে স্টোরেজ বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে কন্টেইনার, তারা কন্টেনার নাম দিয়েছে। আর ইমেজটা কি? ইমেজটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের ব্লু প্রিন্ট। ঠিক আছে, নকশা যেটাকে আমরা বলে থাকি। ইমেজ মানে তো ছবি, ঠিক আছে, বাট এটাকে আমরা বলছি একটা নকশা বা একটা ব্লু প্রিন্ট। ঠিক আছে, তো নর্মালি এই অ্যাপ্লিকেশন গুলো কিভাবে কি চলবে, এই সব কিছু ইমেজের মাধ্যমে সবকিছু নকশা আঁকানো থাকে। ওকে, নকশা করা থাকে আর কি। স্পেশালি এই নকশার উপরে ভিত্তি করেই অ্যাপ্লিকেশন গুলো মূলত রান হয়। ওকে, তো এটা নিয়ে আমার একটা মনে হয় ডকুমেন্টস বানানো ছিল, আমি ওটা আপনাদের দিয়ে দিবনি, যাতে করে বাসায় গিয়ে প্র্যাকটিস করতেন। দেখি তো আছে কিনা, দাঁড়ান। কন্টেনার এবং ইমেজের সুন্দর কিছু এক্সাম্পল নিয়ে আমার একটা অ্যাপ্লিকেশন বা একটা ডক্স লিখা ছিল, আমি আপনাদের দেখি ডক্সটা। ওকে, এখানে আছে, এখানে আছে যে সুন্দরভাবে সংজ্ঞাগুলো লেখা আছে এখানে। এই যে দেখেন, ডকার। তো এখানে কি বলছে দেখেন,
ডকার হলো এমন একটি টুল যা কোনো অ্যাপ্লিকেশন বা তার চলার জন্য যা যা দরকার, কোড, লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক, অপারেটিং সিস্টেম, সবকিছু একটা প্যাকেজের ভিতরে বন্দি করে রাখে। এই প্যাকেজ কি বলা হয়? কন্টেইনার। ঠিক আছে। সো এই যে প্যাকেজ, যেটাকে আমরা বলছিলাম আর কি, ডকার হলো টুল, আর এই টুলের ভিতরে কন্টেইনার থাকে। কন্টেইনারের মধ্যে কি থাকে? সব কিছু থাকে, কোড থাকে, যে কোডগুলো এই যে আপনারা লিখলেন, লাইব্রেরি, লাইব্রেরি থাকে, ফ্রেমওয়ার্ক থাকে, অপারেটিং সিস্টেম থাকে। মনে আছে একটু আগে কি বলছিলাম আপনাদের? একটা অ্যাপ্লিকেশন বানাইতে কোড লাগবে, লাইব্রেরি লাগে, লাইব্রেরি। ওকে, লাইব্রেরি প্রয়োজন পড়বে। লাইব্রেরির জন্য লাগবে, ধরেন আপনার অ্যাপ্লিকেশনটা উইন্ডোজের জন্য তৈরি করা, তখন এখানে উইন্ডোজের লাইব্রেরিগুলো কাজ করবে। ম্যাকের জন্য কাজ করলে ম্যাকের লাইব্রেরিগুলো কাজ করবে, লাইব্রেরি আর কি। আর তারপর এখানে ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক হচ্ছে, যেমন আমরা সিএসএস ব্যবহার করি, সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক আছে হচ্ছে আপনার লাইক ট্যালউইন সিএসএস। তারপরে এখানে আপনার বুটস্ট্র্যাপ, যখন যেটা প্রয়োজন পড়বে ফ্রেমওয়ার্ক সেটাকে কল করবে কন্টেইনারের ভিতর থেকে। আর একটা কি বলছিলাম? অপারেটিং সিস্টেম। সকল ধরনের অপারেটিং সিস্টেম এখানে বিল্ট ইন করা থাকে। এই ডকার যখন ইনস্টল করবেন, এটার ভিতরে অপারেটিং সিস্টেমের ম্যাক্সিমাম যে জিনিসগুলো সবকিছু এখানে থাকবে। তো এই যে সবকিছু মিলিয়ে একটা চমৎকার একটা প্যাকেজ। ওকে, প্যাকেজ। তো বিশেষ করে এই প্যাকেজের ভিতরে যেগুলোকে বন্দি করে রাখা হয়, এটাই হচ্ছে মূলত কন্টেইনার। আর ইমেজ যেটা বলছিলাম, এটা হলো একটা ব্লু প্রিন্ট। ব্লু প্রিন্ট বলতে যেটা হচ্ছে মূলত আপনার ওই যে নকশা আর কি। তো বিশেষ করে আপনার এই ইমেজটাকেই মূলত রান করা হয়। রান করলে সেটা হচ্ছে আপনার মূলত কন্টেইনারে তৈরি হয় আর কি। ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, সো কন্টেইনার এবং ইমেজ এই দুইটাই হচ্ছে আপনার কি বলা যায় যে ডকারের মেইন বিষয়। এই দুইটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, এখন আমাদেরকে এই ইনস্টলেশনের যে ব্যাপারটা, এটা আজকে আর না দেখাই, কারণ আপনাদের অনেকেরই ঝামেলা হয়ে যাবে। ইনস্টলেশনের জন্য আমাদের আরো কিছু বিষয় লাগবে। যেমন এখানে কিছু কমান্ডের সাথে আমি যেটা আপনাদের বলেছিলাম আগেই, যে নর্মালি যখন আপনি আহ, কাজ করবেন সার্ভার রিলেটেড প্ল্যাটফর্মগুলোতে, তখন কিন্তু ওইখানে আর ওই যে উইন্ডোজের মতো প্ল্যাটফর্ম পাবেন না। যেমন উইন্ডোজে আমরা ক্লিক করতেছি, এখানে ক্লিক করলে একটা কাজ হচ্ছে, এখানে ক্লিক করলে কাজ হচ্ছে, এখানে ক্লিক করলে কাজ হচ্ছে। বাট যখন আপনি লিনাক্স ইউজ করবেন, অন্যান্য প্ল্যাটফর্ম ইউজ করবেন, তখন যেটা করতে হয়, ধরেন আপনি এখানে ইমেজ অ্যাক্সেস করতে যাচ্ছেন, ইমেজকে অ্যাক্সেস করার জন্য টার্মিনাল ইউজ করতে হবে। তো এই জন্য আমাদের কিছু টার্মিনাল কোড আসলে সম্পর্কে আইডিয়া নিতে হবে। যেমন এখানে N8N এর কোড, N8N কোড বা N8N ইনস্টল করার জন্য কিভাবে আমরা আসলে কাজ করতে পারি, কোনটার কি কাজ, এই বিষয়গুলো আমরা আমাদের দেখবো নি, সমস্যা নাই। এগুলো নিয়ে আলোচনা করতে হলে আপনাদের আরো অনেক কিছু নতুন নতুন অবস্থা চলে আসবে আর কি। ঠিক আছে। সো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে N8N-টাও ইনস্টল করে ফেলবো। পাশাপাশি আপনাদের হচ্ছে বাকি যেই বিষয়গুলো থাকে, যেমন এখানে ডকার রান কিভাবে হবে, এখানে একটা কন্টেনার কিভাবে ক্রিয়েট করবেন, এখানে পোর্টের কাজ কি, পোর্ট বিষয়গুলো কি, সবকিছু নিয়ে আলোচনা আমরা করবো নি। তবে একটা বিষয় বলে রাখি, এই যে নর্মালি আমরা একটা অ্যাপ্লিকেশন তো রান করি, তাই না? একটা সফটওয়্যার তো যখন রান করি আমাদের পিসিতে, তখন নেক্সট নেক্সট ইনস্টল ম্যানুয়াল আমরা ইনস্টল করে থাকি, তার চাইতে অনেক ফাস্ট যখন আপনি টার্মিনালে একটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন, এগুলো অনেক ফাস্ট হয়। ঠিক আছে, এগুলো অনেক ফাস্ট হয়, অনেক দ্রুত এগুলো আসলে দেখা যাচ্ছে কম্পিউটার বুঝে, এই আর কি। ওকে, সো ডকারের যেই আপনার হচ্ছে এই যে বিষয়টা, এটা আমি আপনার দিয়ে দিব নি, সমস্যা নেই, এটা আমি আপনাদের দিয়ে দিব নি। বাট আমি আপনাদের সবাইকে বলি, এগুলো শেখার জন্য সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে ভাই জেমিনি, সবচেয়ে ভালো হচ্ছে চ্যাট জিপিটি। এই যে আমি আলোচনা করতেছি, হয়তো অনেক ওয়ার্ড আপনাদের কাছে নতুন মনে হবে, স্বাভাবিক। বাট কাজ কি করবেন? কাজ যেটা করবেন, বাসায় গিয়ে ডকার লিখে সার্চ করেন, জেমিনিকে বলেন ডকার কি। ঠিক আছে, দেখবেন সে আপনাকে বলতেছে যে ডকার এটা এটা, ডকার সময় আরো কিছু জানতে চাও কিনা বলো। ঠিক আছে, আরো জানতে চাই, সে আরো বলতেছে। আস্তে আস্তে গভীরে চলে যাবেন। ঠিক আছে, সো বর্তমানে লার্নিংটা তো অনেক ইজি। এই যে আমি আপনাদের ধরাই দিচ্ছি, আপনাদের কাজ কি? বাসায় গিয়ে এগুলো আপনাদের
এআই এর সাথে কমিউনিকেট করে কাজ করা। তো এআই এসে আমরা কিন্তু প্রোডাক্টিভ অনেক। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এআই কে যদি কাজে না লাগান তাহলে কিন্তু হবে না, এআই কে কাজে লাগান, এআই এর কাছ থেকে অনেক কিছু শিখবেন। ডকার নোট করার দরকার নাই, আমি নেক্সট ক্লাসে ডকার ইনস্টল করব। এটা নিয়ে আমি মানে খুব কমপ্লেক্স কোনো কিছু না, হ্যাঁ। এটা নিয়ে মানে অনেক কিছু চিন্তা ভাবনা করার কোনোই প্রয়োজন নাই। যদিও অনেক চিন্তার বিষয়, বিশেষ করে যারা অনেক বড় বড় সফটওয়্যার ডেভেলপার, তারা হচ্ছে এই ডকার গুলো নিয়ে কিন্তু আপনার অনেক বেশি চিন্তা করে। বাট আপনাদের এত বেশি চিন্তা করার দরকার নাই। কারণ সিম্পলি এখানে আমরা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন কিভাবে রান করবো সেই জিনিসগুলো আমরা দেখবো। ওকে, আমি কেটে দিই। তো আজকের ক্লাস আপনাদের থিওরিটিক্যাল। আমি এখানে নর্মালি অনেক বেশি কিছু নিয়ে আলোচনা করি নাই, জাস্ট থিওরি নিয়ে আলোচনা করেছি। আর আপনারা যেটা রিকোয়ারমেন্ট করেছেন যে ভাই আমাকে আমাদেরকে ওই যে ইয়াগুলো দেখাই দিয়েন, ওয়েবের যে মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করে, আমি দেখাই দিবনি, কেমন, দেখাই দিবনি। বাট ওই পর্যন্ত যাওয়ার জন্য আপনাদের বেসিক যে বিষয়গুলো লাগে সেগুলো আগে কমপ্লিট করতে হবে, এই আর কি। হ্যাঁ, তো এই হলো বিষয়। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনাদের নেক্সট ক্লাস তো হচ্ছে শনিবারে, তাই না? ঈদের আগে আমাদের আর কয়টা ক্লাস হয় দেখি তো। আমি চেষ্টা করব বাসায় না যাওয়া পর্যন্ত আপনাদের ক্লাস কন্টিনিউ করার জন্য। যেমন আমাদের হচ্ছে 16 তারিখে ক্লাস, 21 তারিখে ক্লাস, 23 তারিখে ক্লাস। তো নো প্রবলেম, 23 তারিখ পর্যন্ত ক্লাস করতে পারবেন। ঠিক আছে, 23 তারিখ পর্যন্ত ক্লাস করতেই পারবেন। মানে আমরা এখনো ক্লাস পাচ্ছি। 14 তারিখ, আজকে হচ্ছে 16 তারিখ ক্লাস হচ্ছে, আবার 21 তারিখে, আবার 23 তারিখে। আমি 24 তারিখে ঈদের জন্য চলে যাব। ঠিক আছে, ইনশাল্লাহ এরপরে দেখা যাচ্ছে আপনাদের হয়তো আবার মোটামুটি 28 তারিখে যদি ঈদ হয়, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 28 তারিখ আর ক্লাস করা যাবে না। মানে 28 তারিখ 30 তারিখ ক্লাস বন্ধ থাকবে, ছুটি থাকবে। ঠিক আছে, এই আর কি। তো ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকেন। আর যে কোনো বিষয় নিয়ে প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েন। অনেকে কাজ করতে গিয়ে প্রবলেম ফেস করেছেন, হোয়াটসঅ্যাপে একটু কোডগুলো দিবেন, কোড দিবেন, আমি ওগুলো দেখে দিব। ঠিক আছে, আচ্ছা স্যার, থ্যাংক ইউ।